সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ইতিহাস বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ খুলনা আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের ক্লাসটি 1905 সালের বিপ্লবের কারণ, অর্থাৎ রাশিয়াতে 1905 সালে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের কারণগুলো আজকে আমি আলোচনা করব। অনার্স চতুর্থ বর্ষের বিষয় এটি, কোর্স নম্বর 24-1509, রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস 1945 সাল পর্যন্ত, এর দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথমেই আমরা একটু দেখে নেই 1905 সালের বিপ্লবের 1905 সালের বিপ্লব সম্পর্কে আমরা একটু জেনে নেই, তারপর আমরা 1905 সালের বিপ্লবের কারণ সম্পর্কে জানবো। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটি রাশিয়ার ক্ষমতাসীন তৎকালীন জারের, আমরা যার দ্বিতীয় নিকোলাসের ছবি এটি। আমরা একটু দেখি রাশিয়ার 1905 সালের বিপ্লব আসলে কি ছিল। 1905 সালের বিপ্লব রাশিয়ার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যা সংঘটিত হয়েছিল যার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে। তবে এই বিপ্লবের পটভূমি দীর্ঘদিন যাবৎ তৈরি হচ্ছিল, কারণ রাশিয়ার সমাজ কাঠামোতে মানুষ দীর্ঘদিন ধরে নিপীড়িত হওয়ার ফলে উক্ত নিপীড়িত শোষক শ্রেণীর ভিতর এই অবস্থা থেকে পরিত্রাণ পাবার জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে ধাপে ধাপে চূড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছিল। ইতিহাসের শোষক শোষিত শ্রেণীর তাত্ত্বিক দ্বান্দ্বিক কাঠামোগত অবস্থান থেকেও উপরোক্ত বক্তব্যের সত্যতা খুঁজে পাওয়া যায়। নিহিলিস্ট, নারদনিক বা অন্যান্য আন্দোলন ও বিপ্লবীদের অত্যন্ত কঠোরভাবে দমন করা গেলেও জনমানুষের অভ্যন্তরে যে ক্ষোভ দীর্ঘদিনের শোষণ বঞ্চনার ফলে ধুমায়িত অবস্থায় ছিল, তা থেকে যার শাসকরা শোষিত শ্রেণীর ক্ষোভকে প্রশমিত করতে পারেনি। তাই বিপ্লবীদের চৈতন্য আর শোষিত শ্রেণীর চৈতন্য, এই দুই শ্রেণীর চৈতন্যের মধ্যেই ভেতরের সবসময়ই একটা সাদৃশ্য ছিল। রাশিয়ান বিপ্লবীরা কৃষক সমাজের কাছ থেকে ভালো সাড়া না পেয়ে এবার তারা বিপ্লবের জন্য শ্রমিক সংগঠনের উপর অধিক নির্ভর করেন। অবশ্য 1905 সালের বিপ্লবের সোশ্যাল ডেমোক্রেটরাও অংশগ্রহণ করেছিল, তবে এই বিপ্লবের পিছনে কি কি কারণ সক্রিয় ছিল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আজকের ক্লাসে কিন্তু আমরা এটাই আলোচনা করব, 1905 সালের বিপ্লবের পিছনে মূল কারণ কি ছিল। অর্থাৎ জার দ্বিতীয় নিকোলাসের সময় জার শ্রেণীর, অর্থাৎ জার নিকোলাসের পূর্ব থেকেই যে জাররা রাশিয়া শাসন করে আসছিল, তাদের শোষণ এবং নিপীড়নের ফলে জনগণের মধ্যে যে একটা কি বলে ক্ষোভের উদ্ভব ঘটেছিল, ক্ষোভ উদ্ভূত হয়েছিল, সেই ক্ষোভ থেকেই কিন্তু 1905 সালের রেভলিউশন সংগঠিত হয়েছিল। তো আমরা দেখি 1905 সালের বিপ্লবের কারণগুলো আসলে কি কি ছিল। প্রথমেই আমরা দেখব 1905 সালের বিপ্লবের পিছনে রাজনৈতিক কারণ কি কি ছিল। রাশিয়ার ইতিহাস লক্ষ্য করা যায় যে রাশিয়ায় প্রায় 3 শতাব্দীর অধিক সময় ধরে জারের স্বৈরতান্ত্রিক শাসন কাঠামো বিরাজ করছিল, অর্থাৎ 3টি শতাব্দী ধরে জাররা শাসন করে আসছিল। এর ফলে রাশিয়ার সমাজ কাঠামোতে জারের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। জারতন্ত্রের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয় সৈন্যবাহিনী, পুলিশ বাহিনী, অভিজাত ভূস্বামী, আমলাতন্ত্র ও চার্চ। এই শাসন ব্যবস্থায় জনপ্রতিনিধিত্ব বা ক্ষমতা বিকেন্দ্রীকরণের মতো কোনো ন্যূনতম ব্যবস্থা ছিল না। গ্রামীণ সমাজ কাঠামোতে মিরগুলোর কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না। এইরকম একটি শাসনতান্ত্রিক কাঠামোর উত্তরাধিকার হিসেবে যার দ্বিতীয় নিকোলাসের যে ধরনের রাজনৈতিক প্রজ্ঞা ও দক্ষতা থাকার প্রয়োজন ছিল, তার ভিতর সেটি অনুপস্থিত ছিল। তিনি রাজত্বের প্রথম দিকে প্রতিক্রিয়াশীল চিন্তাবিদ পোবিডোনস্টোভের পোবিডোনস্টেভ ও স্বৈরচারী প্লেভের দ্বারা অনেক বেশি প্রভাবাধীন ছিলেন। এরপর রানী আলেকজান্ড্রার দ্বারা আরো বেশি প্রভাবিত হয়ে তিনি বুদ্ধিজীবী, কৃষক, ছাত্র ও শ্রমিকদের সাংবিধানিক সংস্কারের সকল প্রচেষ্টাকে বানচাল করে দিয়েছিলেন। তার শাসনের প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় মানুষের মৌলিক অধিকার হরণ করে ফেলা, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা, নির্বিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেফতার করা, বিচারের নামে প্রশাসন করে কারাদণ্ড ও নির্বাসন দেওয়া। গুপ্তচর ব্যবস্থায়ও তিনি ব্যাপক পুনর্গঠন করেছিলেন। এর ফলে সাধারণ মানুষ এক দুর্বিষহ অবস্থার মধ্যে পতিত হয়েছিল।
এছাড়াও তিনি দেশের ভিতর অবস্থানকারী বিভিন্ন সংখ্যালঘু, ধর্মীয়, অন্যান্য জাতিগোষ্ঠী যেমন জার্মান, ইহুদি, ফিন, পোল ইত্যাদি জনগোষ্ঠীর উপর অত্যন্ত নির্মমভাবে রুশীকরণ নীতি অবলম্বন করেছিলেন। এর ফলে এ সকল অরুশ জাতিসত্তার রাজনৈতিক ভেতর বঞ্চনার অনুভূতি প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠে। জারের প্রচলিত এই শাসনতান্ত্রিক বৈশিষ্ট্যের বিপরীতে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সকল শ্রেণীর ভেতর এক ধরনের ক্ষোভ সঞ্চিত হতে থাকে, যা থেকে সৃষ্টি হয় এক নতুন ধরনের রাজনৈতিক চেতনা, যা ১৯০৫ সালের বিপ্লবের পেছনে রাজনৈতিক কারণকে প্রতিভাত করে। অর্থাৎ প্রায় ৩ শতাব্দী ধরে যে জারের শাসনতন্ত্র চলে আসছে এবং সেখানে জারের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যারা কল্যাণকামী রাষ্ট্রে জনগণের সেবা করবে সেই সৈন্যবাহিনী, পুলিশ বাহিনী, অভিজাত ভূস্বামী শ্রেণী, আমলাতন্ত্র এবং যাজক শ্রেণী বা চার্চ, তাদের কাজ ছিল জনগণকে মুক্ত করা বা জনগণের কল্যাণে নিয়োজিত থাকা। কিন্তু তারা বরং উল্টো করেছিল, জারের শাসনতন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা নিজেদেরকে বিলিয়ে দিচ্ছিল এবং এর ফলে শুধুমাত্র জারের অত্যাচার নয়, সেই সাথে এই বাহিনী এবং শ্রেণীর অত্যাচারে গ্রামীণ সমাজ কাঠামোতে কিন্তু এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং যে স্থানীয় শাসন কাঠামোতে যে সমিতি ভিত্তিক মিল ব্যবস্থা প্রচলিত ছিল, তাদের কোনো ক্ষমতা না থাকার কারণে কিন্তু আসলে সাধারণ জনগণের কোনো প্রকার চাহিদা কিংবা তাদের অধিকারের কোনো ব্যবস্থাই কিন্তু ছিল না। ঠিক এইরকম একটি অবস্থাতে কিন্তু যার দ্বিতীয় নিকোলাস ক্ষমতায় এসেছিলেন এবং তিনি ক্ষমতায় এসে যে কাজটি করেছিলেন, তিনি কিন্তু এই শাসন ব্যবস্থাকে আরো পাকাপোক্ত করার জন্য তিনি জনগণের অধিকারকে খর্ব করেছিলেন। তিনি সংবাদপত্রের মুখকে বন্ধ করে দিয়েছিলেন এবং সেই সাথে তিনি তার যে প্রতিদ্বন্দ্বী বা তার সমালোচনাকারী যে প্রতিপক্ষ রয়েছে তাদেরকে একাধারে তিনি কি বলে আটক করতে থাকেন এবং তাদেরকে বিচারের নামে প্রহসন করে তাদেরকে কিন্তু নির্বাসনে কিংবা হত্যাকাণ্ড তিনি করতে শুরু করেন। তো এরকম একটা পরিস্থিতিতে জনগণের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমিক, ছাত্র, মধ্যবিত্ত শ্রেণী যদিও অভাব ছিল রাশিয়াতে, এই ছাত্র, শ্রমিক, কৃষক তাদের যে সাংবিধানিক একটি সংস্কারের স্বপ্ন তারা দেখছিল, সেটি তিনি কিন্তু বানচাল করে দিয়েছিলেন। আর এভাবেই কিন্তু এই রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই কিন্তু ১৯০৫ সালের বিপ্লবটি ঘটেছিল। আমরা পরবর্তী বিষয়টি একটু দেখব। ২ নম্বর বিষয়টি হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের অসন্তোষ। জার শাসিত রাশিয়ায় দীর্ঘদিনের শোষণ বঞ্চনার ধারা অব্যাহত থাকায় শোষিত মানুষের ভেতর বঞ্চনার অনুভূতি দিনের পর দিন পুঞ্জীভূত হতে থাকে। এই অনুভূতির চৈতন্য শ্রেণীভেদে নানা মাত্রায় নানাভাবে পরিলক্ষিত হতে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, ভূস্বামী শ্রেণীর ভেতর এই আকাঙ্ক্ষা কাজ করছিল যে ভূমিদাসের মুক্তির বিনিময়ে তারা রাষ্ট্র পরিচালনার জন্য অধিকার লাভ করবে, কিন্তু তাদেরকে জারের শাসননীতি ভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অন্যদিকে কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণীর বঞ্চনার অনুভূতি ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হতে থাকে। কৃষকেরা মীরের দ্বারা গভীরভাবে অত্যাচারিত, তাই তাদের ক্ষোভের জায়গায় ছিল মীরতন্ত্র। আবার শ্রমিক শ্রেণী চেয়েছিল বৈধভাবে ট্রেড ইউনিয়ন করতে, কিন্তু সরকার তাদেরকে স্বীকৃতি দেয়নি। ফলে শ্রমিক শ্রেণী নিজেদের বঞ্চিত ভাবতে থাকে। এর সঙ্গে যুক্ত হয়েছিল ইউরোপীয় উদারনৈতিক ও গণতান্ত্রিক ভাবাদর্শের অনুপ্রবেশ। যার তার স্বৈরাচারী শাসন দ্বারাও এই মতাদর্শের অনুপ্রবেশ করাকে রোধ করতে পারেননি। এর ফলে দেশের বুদ্ধিজীবী শ্রেণীর ভিতরে এক নতুন ধরনের চেতনার অনুপ্রবেশ ঘটে। ফলে রাশিয়ান বুদ্ধিজীবী সমাজ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের সূত্রপাত করেছিল। এসব কর্মসূচির বিপরীতে জার সরকার কঠোর দমনমূলক নীতি গ্রহণ করে। রাজনৈতিক দল গঠন ও মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হয়। এর ফলে সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করতে কোনো প্রকার সেফটি বাল্বের মতো কোনো ব্যবস্থা না থাকায় তৎকালীন রাশিয়ার অনেক গুপ্ত সমিতি গড়ে ওঠে। নিয়মতান্ত্রিক রাজনীতির পথ রুদ্ধ থাকায় অধিকাংশ ক্ষেত্রেই শেষ পর্যন্ত সন্ত্রাসবাদী আন্দোলনের রূপ পরিগ্রহ করতে থাকে। অর্থাৎ রাশিয়ান সমাজে যে বিভিন্ন সম্প্রদায় ছিল, সেই বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন কারণে কিন্তু তারা জারের এই শাসনতন্ত্রের উপরে অসন্তুষ্ট ছিল। তারা সবাই মনে করতো যে আমরা বঞ্চিত হচ্ছি। যেমন কৃষক সমাজ মীরতন্ত্রের দ্বারা নির্যাতিত হতো, সুতরাং তারা চাইতো মীর ব্যবস্থার একটি পুনর্গঠন। কিন্তু যেহেতু রাজা সেটি করেনি, সেজন্য তারা মনে করতো এই মীরতন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। অন্যদিকে শ্রমিক শ্রেণী তারা কিন্তু ট্রেড ইউনিয়ন করতে চেয়েছিল। ট্রেড ইউনিয়নের মাধ্যমে তারা চাইছিল তাদের অধিকারকে তারা আহ উম, প্রতিষ্ঠিত করবে। কিন্তু যেহেতু সরকার ট্রেড ইউনিয়নের অনুমতি দেয়নি, সেই কারণে রাশিয়ায় যে বিষয়টি দাঁড়িয়ে যায়,
যে তারা মনে করতে থাকে তারা এই ট্রেড ইউনিয়ন না করতে পেরে তারা সরকারের কাছ থেকে তারা বঞ্চিত হচ্ছে। ঠিক তেমনি ইতোমধ্যেই কিন্তু রাশিয়ার পাশাপাশি যে দেশগুলো আছে, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, এই সকল যে ইউরোপের অন্যান্য দেশগুলো রয়েছে, সেই দেশগুলো কিন্তু উদারনৈতিক ভাবধারার প্রবেশ তাদের মধ্যে ঢুকে যায়। এবং শিল্প বিপ্লবের ফলে সেখানে কিন্তু রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে একটা সুন্দর পরিবর্তন চলে আসে। সেই উদারনৈতিক ভাবধারা, সেই বিশ্বাস কিন্তু ইউরোপের থেকে রাশিয়ার মধ্যে কিন্তু ঢুকে পড়ে, প্রবেশ করে পড়ে। এবং সেটি কিন্তু এই স্বৈরতান্ত্রিক রাজা যার দ্বিতীয় নিকোলাস তিনি কিন্তু বন্ধ করতে পারেননি। যার ফলে রাশিয়ার যে বুদ্ধিজীবী শ্রেণী আছে, সেই বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে কিন্তু এই উদারনৈতিক ভাবধারা প্রবেশ করতে থাকে। যার ফলে শেষ পর্যন্ত সন্ত্রাসবাদী আন্দোলনে এই বিভিন্ন শ্রেণী সম্প্রদায় রাশিয়া তারা কিন্তু অংশগ্রহণ করতে বাধ্য হয়। আর এটি ছিল বিভিন্ন সম্প্রদায়ের অসন্তোষের কারণ, যার ফলে তারা রাজার শাসনের বিরুদ্ধে কিন্তু এগিয়ে যায়। ৩ নম্বর বিষয়টি রয়েছে রাজনৈতিক দলসমূহের ভূমিকা। রাশিয়াতে বিভিন্ন সময় গুপ্ত সমিতি গড়ে উঠলেও সত্যিকার অর্থে রাজনৈতিক দল গঠন করা হয় 1898 সালে। এই সময় সোশ্যাল ডেমোক্রেটিক দল নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে এই দলটি বলশেভিক এবং মেনশেভিক এই দুই ধারায় বিভক্ত হয়ে যায়। এখানে উল্লেখ্য যে বলশেভিকরা ছিল সংখ্যাগরিষ্ঠ, মেনশেভিকরা ছিল সংখ্যালঘু। বলশেভিক দলের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে লেনিন দলের পুরোধা রাজনৈতিক নেতায় পরিণত হয়েছিল। এই দলের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় রাশিয়ান সমাজের আমূল পরিবর্তন করা। অন্যদিকে মেনশেভিকরা সমাজের ধাপে ধাপে বিবর্তনের পক্ষ ছিলেন, যার প্রধান লক্ষ্য ছিল প্রথমে সমাজের গণতন্ত্রায়ন করা এবং পরে ধাপে ধাপে সামাজিক পরিবর্তন করা, যাতে করে সমাজ পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে রাশিয়ার সমাজ। এ সময় আরেকটি রাজনৈতিক দল উল্লেখ্য ভূমিকা পালন করেছিল। এই দলের নাম ছিল সোশ্যালিস্ট রেভলিউশনারি। তাদের কর্মসূচি ছিল দেশের সকল জমিকে রাষ্ট্রায়ত্ত করা এবং এর উপর সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তাদের কর্মসূচির প্রধান শক্তি ছিল কৃষকের ভেতরে নবচৈতন্যের অনুপ্রবেশ ঘটানো, যার মাধ্যমে রাশিয়ায় কৃষক সমাজতান্ত্রিক মতাদর্শের সাথে পরিচিত হতে পারে। তারা তাদের কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে সন্ত্রাসবাদী পন্থাকে গ্রহণ করেছিল। ১৯০৩ সালে রাজনৈতিক ১৯০৩ সালে উদারনৈতিক জমিদার ও বুর্জোয়া শ্রেণী লিগ অব নেশনসের এ সময় আরেকটি রাজনৈতিক দল উল্লেখ্য ভূমিকা পালন করে। এই দলের নাম ছিল সোশ্যালিস্ট রেভলিউশনারি। তাদের কর্মসূচি ছিল দেশের সকল জমিকে রাষ্ট্রায়ত্ত করা এবং এর উপর সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তাদের কর্মসূচি প্রধান শক্তি ছিল কৃষকের ভেতরে নবচৈতন্যের অনুপ্রবেশ ঘটানো এবং যার মাধ্যমে রাশিয়ার কৃষক সমাজতান্ত্রিক মতাদর্শের সাথে পরিচিত হয়। তারা তাদের কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে সন্ত্রাসবাদী পন্থাকে গ্রহণ করে। ১৯০৩ সালে উদারনৈতিক জমিদার ও বুর্জোয়া শ্রেণী লিগ অব এমানসিপেশন নামে নতুন এক রাজনৈতিক দল গঠন করেন। এই দলের লক্ষ্য ছিল দেশে শান্তিপূর্ণ উপায়ে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। এছাড়াও রাশিয়ার রাজনৈতিক দলগুলোর প্রভাবে পূর্ব ইউরোপের বিভিন্ন অঞ্চলে যেমন পোল্যান্ড, ইউক্রেন, লাটভিয়া, এস্তোনিয়া প্রভৃতি জায়গায় সমাজতান্ত্রিক দল গড়ে ওঠে। জনগণের ভেতর মতাদর্শ ভিত্তিক আদর্শকে প্রচারের লক্ষ্যে বিভিন্ন পত্রপত্রিকাও প্রকাশিত হতে থাকে। ১৯০০ সালে লেনিনের প্রচেষ্টায় ইস্ক্রা বা স্ফুলিঙ্গ নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকাটি রাশিয়ার জনগণের ভেতর রাজনৈতিক চৈতন্য সৃষ্টিতে অনবদ্য অবদান রেখেছিল। ১৯ শতকের শেষাংশে এবং বিংশ শতকের গোড়ার দিকে তাই ছাত্র, শিক্ষক, কৃষকদের প্রচেষ্টায় নানা স্থানে বিচ্ছিন্নভাবে অভ্যুত্থান ঘটতে থাকে। অবশ্য এই অভ্যুত্থানগুলো অত্যন্ত কঠোর হস্তে জার সরকার দমন করে। এই রাজনৈতিক সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে প্রধান নিয়ামকের ভূমিকায় অবতীর্ণ হয় অর্থনৈতিক বৈষম্য। এই বৈষম্যের চৈতন্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিতর ঐক্য স্থাপনে সহায়তা করেছিল। অর্থাৎ এ সময় কিন্তু রাশিয়ার জনগণের মধ্যে বিভিন্ন ভাবধারায় বিভিন্ন রাজনৈতিক দল প্রকাশ হতে থাকে। অর্থাৎ সমাজতান্ত্রিক দল প্রকাশিত থাকে এবং বলশেভিক, মেনশেভিক এই দুই ধারা বিভক্ত হয়ে রাজনৈতিক দল তৈরি হয়। এবং এছাড়াও
সোশ্যালিস্ট রেভলিউশনারি নামে একটি রাজনৈতিক দল তৈরি হয়, যারা চেয়েছিল বিপ্লবের মাধ্যমে, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় পরিবর্তন আনা। কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছিল যারা চেয়েছিল সমাজের ভূস্বামী শ্রেণীর মাধ্যমে তৈরি হয়ে ওঠা দলগুলো চেয়েছিল যে রাশিয়াতে জার শাসনতন্ত্র অর্থাৎ রাজতন্ত্রকে ভালোভাবে প্রতিষ্ঠা করা। তো এই বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে থেকেই কিন্তু যখন লেনিন একটি পত্রিকা বের করেছিলেন স্ফুলিঙ্গ নামে, সেই পত্রিকা সহ এই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার প্রসারের কারণে কিন্তু রাশিয়ার সাধারণ শ্রেণীর মানুষরা কিন্তু তারা সমাজতান্ত্রিক ভাবধারায় উদ্বুদ্ধ হতে পারে এবং যার বিরোধী একটি মনোভাব তাদের মধ্যে কিন্তু তৈরি হয় এবং তাদের মধ্যে একটি ঐক্য প্রকাশিত হয়, যার মাধ্যমেই কিন্তু 1905 সালের বিপ্লব সংঘটিত হয়েছিল। আমরা এরপরে দেখব আরেকটি কি কারণ রয়েছে। 4 নম্বর কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। 19 শতকের শেষ দিকে রাশিয়া অত্যন্ত দ্রুত গতিতে শিল্পায়ন ঘটাতে থাকে, কিন্তু এই শিল্পায়নের কোনো মৌলিক ভিত্তি ছিল না। শিল্পগুলোর মূল ভিত্তি ছিল বৈদেশিক মূলধন। এর ফলে দেশে আপাতদৃষ্টিতে শিল্পায়ন ঘটলেও এর দ্বারা দেশের কোনো মৌলিক পরিবর্তন আনতে পারেনি, বরং এর দ্বারা জাতীয় ঋণ বৃদ্ধি পেতে থাকে। এক পরিসংখ্যান থেকে জানা যায় যে 1894 থেকে 1903 সাল পর্যন্ত রাশিয়ান সরকার বিদেশি লগ্নিকারীদের সুদ হিসেবে বার্ষিক দেনা পরিশোধ করে 40 কোটি রুবল। 1904 সাল নাগাদ রাশিয়ার বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়ে সর্বমোট দাঁড়িয়েছিল 400 কোটি রুবল। এই ঋণের দায়ভার বহন করতে হয়েছিল দেশের আপামর জনসাধারণকে। এর মাঝে সমাজের প্রধান উৎপাদক শ্রেণী কৃষকদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। অর্থনৈতিক সমাজ সংস্কারের পক্ষে যদিও জার দ্বিতীয় নিকোলাসের যার ভূমি দুঃখিত, অর্থনৈতিক সমাজ সংস্কারণের পক্ষে যদিও যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসের মুক্তি দিয়েছিলেন, তথাপি প্রাক্তন ভূস্বামীদের জায়গায় শ্রেণীগত অবস্থান পাওয়া মিরগুলো পরিবর্তন অত্যাচারের প্রতিভূ হিসেবেই দাঁড়িয়েছিল। কৃষকরা ইচ্ছা করলেই মির ছেড়ে যেতে পারত না, এমনকি জায়গা জমি বিক্রি করার অধিকারও তাদের ছিল না। বৈদেশিক মূলধনের ভিত্তিতে গড়ে ওঠা শিল্পের জন্য ব্যবহৃত শ্রমিকদের অবস্থা ছিল আরো শোচনীয়। কারণ যে কোনো সমাজে শিল্প বিপ্লব পূর্ববর্তী অবস্থার প্রতিটি বৈশিষ্ট্য সেখানে বিদ্যমান ছিল। এই সকল বৈশিষ্ট্য তাদের জীবনকে করে তোলে দুর্বিষহ। তাই 1905 সালের বিপ্লব পরবর্তী বছরগুলোর দিকে দৃষ্টি দিলেই সহজেই একটি চিত্র দেখা যায়। এই সময় দেশে ঘন ঘন কৃষক বিদ্রোহ ও শিল্প শ্রমিক ধর্মঘট হতে থাকে। এর ফলে 1899 সাল থেকে 1903 সাল পর্যন্ত রাশিয়ায় শিল্পক্ষেত্রে ব্যাপক মন্দাবস্থা দেখা দেয়। বহু কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের জীবন আরো দুর্বিষহ হয়ে ওঠে। এই চরম অর্থনৈতিক দুরবস্থায় রাশিয়ান জার দূরপাচ্ছে জাপানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। ফলে একদিক থেকে দেশের অভ্যন্তরে বিরাজমান অর্থনৈতিক সংকট, অন্যদিকে সৈন্যদের জন্য রসদ সরবরাহ ও সংরক্ষিত সৈন্য সংগ্রহের জন্য গ্রাম অঞ্চল থেকে কৃষকদের ও শ্রমিকদের নিয়ে আসা, এই দুই মিলিয়ে দেশে কৃষিজ উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়েছিল এবং শিল্পক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ হ্রাস পায়। সমাজে বিদ্যমান এই অসন্তোষ 1905 সালের বিপ্লবের পটভূমি তৈরি করেছিল। এই সুযোগকে ব্যবহার করে, বিশেষত কৃষক শ্রমিকদের অসন্তোষকে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দখলের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো কর্মসূচি গ্রহণ করেছিল। অর্থাৎ অর্থনৈতিক কারণ এবং বিভিন্নভাবে পিছিয়ে থাকার কারণে, বিভিন্ন শ্রেণীর কোনো উন্নয়ন না ঘটার কারণে কৃষক শ্রেণী এবং শিল্প বিপ্লবের শুরু হলেও সেখানে শ্রমিক শ্রেণীর কোনো উন্নয়ন না হওয়ায় রাশিয়াতে কিন্তু লাগাতার ধর্মঘট এবং কৃষক আন্দোলন হতেই থাকে। এর ফলে কিন্তু কৃষকের অবস্থা, শ্রমিকের অবস্থা আরো খারাপ হয়ে যায় এবং সর্বোপরি কিন্তু রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ব্যাহত হয়ে যায়। এর মধ্যে আবার রাশিয়া জড়িয়ে পড়ে 1904 সালে কিন্তু জড়িয়ে পড়ে 1905 সালে জড়িয়ে পড়ে আহ জাপানের সঙ্গে একটি যুদ্ধে, যেখানে জাপানের কাছে শোচনীয়ভাবে রাশিয়ার মতো একটি বড় দেশ কিন্তু পরাজিত হয়েছিল এবং সেই পরাজয়ের ফলে রাশিয়ার জনগণ কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপরে আমরা দেখব সামাজিক কারণ। উৎপাদন কাঠামোর সাথে সম্পৃক্ত পৃথিবীর প্রতিটি সমাজেই শ্রেণী বিভাজন ধারা তৈরি হতে থাকে। এরই ধারাবাহিকতায় রাশিয়ার সমাজে একটি অভিজাত শ্রেণী থাকে, যারা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পুরো উৎপাদন কাঠামোটিকে নিয়ন্ত্রণ করে থাকে। রাশিয়ার সমাজ কাঠামোর উপরোক্ত রাশিয়ার সমাজ কাঠামো তাত্ত্বিক কাঠামোর বাইরে ছিল না। যারা
যার একদিকে ছিল সংখ্যায় কম কিন্তু সমাজের উৎপাদক কাঠামোকে নিয়ন্ত্রণকারী অভিজাত শ্রেণী, অন্যদিকে ছিলেন কৃষক শ্রমিক শ্রেণী। এই শ্রেণী স্বভাবতই সমাজের বৃহত্তর শ্রেণীকে প্রতিনিধিত্ব করত। যদিও যার দ্বিতীয় আলেকজান্ডারের ভূমিদাস প্রথার অবসান করেছিলেন, তথাপি কৃষকরা কিভাবে নিষ্পেষণের মুখোমুখি হচ্ছিল তা পূর্বেই উল্লেখ করা হয়েছে, কিন্তু এর সাথে রাশিয়ার কোনো মধ্যবিত্ত শ্রেণী বিকশিত হয়নি। এর ফলে সমাজ কার্যত দুই ভাবে বিভক্ত হয়ে গিয়েছিল, যার একদিকে ছিল অভিজাত শ্রেণী, শিক্ষিত স্বল্প সংখ্যক মানুষ, অন্যদিকে ছিল সমাজের বৃহত্তর প্রতিনিধিত্বকারী জনমানুষ। ফলে স্বাভাবিকভাবেই দুই শ্রেণীর ভিতর ব্যবধান ছিল বিস্তর। এই সময়ে স্বল্প সংখ্যক শিক্ষিত মানুষের ভেতর নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক ব্যবস্থার দাবি অত্যন্ত জোরালো হয়ে ওঠে। তারা এদের তাদের দিক থেকে জনগণকে সচেতন করার চেষ্টা করতে থাকে। এ বিষয়কে কেন্দ্র করে আমলাদের মধ্যে মতভেদ দেখা দেয়। অন্যদিকে রুশ যাজকরা সমাজের অভিজাত শ্রেণীর প্রতিনিধিত্ব করতেন, কিন্তু তাদের নিদারুণ অর্থলিপ্সা ও দুর্নীতির ফলে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থার জায়গাটি বহু পূর্বেই তারা হারিয়ে ফেলেছিল। তো এই যে সামাজিক কাঠামো, মূলত রাশিয়ার সমাজ দুই ভাগে বিভক্ত ছিল। একদিকে ছিল স্বল্প সংখ্যক মানুষ কিন্তু তারা শিক্ষিত এবং পুরো অর্থ ব্যবস্থা বা উৎপাদন ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করে, তারা হচ্ছে অভিজাত শ্রেণী এবং যাজক শ্রেণী। আবার অন্য দিক থেকে যারা দ্বিতীয় পক্ষ ছিল, তারা ছিল সমাজের নিম্নতর শ্রেণী, অর্থাৎ যাদের কোনো উন্নয়ন ছিল না, শ্রমিক কৃষক সাধারণ শ্রেণী, কিন্তু তাদের সংখ্যা ছিল অধিক, কিন্তু তারা সমাজের কোনো রকম সুবিধাভুক্ত তো হতোই না। কঠোর পরিশ্রম করে তারা উৎপাদন প্রক্রিয়াতে নিজেদের অবদান রাখতো, কিন্তু সেই উৎপাদন প্রক্রিয়াতে তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তো এই দুইটি সামাজিক অবস্থা কিন্তু পরস্পর বিপরীত হয়ে ওঠে, যার ফলে 1905 সালের বিপ্লব কিন্তু সংগঠিত হতে বাধ্য হয়েছিল। আমরা সর্বশেষ কারণটি দেখব, এটি হচ্ছে তাৎক্ষণিক কারণ। 1904-05 সালের রুশ-জাপান যুদ্ধ শুধু রাশিয়াতে নয়, বরং সমগ্র প্রাচ্যের ইতিহাসকেও দারুণভাবে প্রভাবিত করেছিল। এই যুদ্ধে জাপানের বিজয়কে প্রাচ্যবাসী নিজেদের অর্জন বলে ভাবতে থাকে। মূলত 1904-05 সালের রুশ-জাপান যুদ্ধের জারের পরাজয় রাশিয়ার সংকটকে গভীরভাবে প্রভাবিত করেছিল। কারণ এ যুদ্ধের সূচনা লগ্ন থেকেই জনগণের মাঝে এ ধারণা অত্যন্ত প্রবলভাবে ফুটে ওঠে যে এর মাঝে রাশিয়ার স্বার্থ ব্যাহত হবে। জাতীয় স্বার্থের এই অবমাননায় ক্ষুব্ধ হয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম ও অভ্যুত্থান ঘটায়। এর ফলে নাগরিক অধিকার, রাজনৈতিক স্বাধীনতা ও গণতান্ত্রিক পন্থায় সাংবিধানিক সংস্কারের দাবির প্রশ্নটি কেবল শিক্ষিত ও সুশীল সমাজের মানুষের ভিতর সীমাবদ্ধ হয়ে থাকেনি, সাধারণ মানুষও তাদের অধিকার ও দাবির প্রশ্নে এসে দাঁড়ায় এবং এর দ্বারা সোচ্চার হয়ে ওঠে, যা 1905 সালের বিপ্লবের পিছনে তাৎক্ষণিকভাবে অন্তর্নিহিত কারণ হিসেবে সক্রিয়ভাবে কাজ করেছিল। অর্থাৎ আমি এর আগেই বলেছি, 1904-05 সালের যুদ্ধে কিন্তু জাপানের মতো একটি ছোট দেশ, তারা কিন্তু রাশিয়ার একটি অঞ্চল দখল করে নিয়েছিল এবং তার বিরুদ্ধে যার নিকোলাস যখন যুদ্ধ ঘোষণা করেছিল, তাতে কিন্তু জাপান এবং রুশ জাপান যুদ্ধ হওয়ার ফলে যেটি হয়, পৃথিবীর ইতিহাসে রাশিয়া ন্যাক্কারজনকভাবে পরাজিত হয়, অন্যদিকে কিন্তু জাপান পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হয়ে যায়। জাপানের ইতিহাস পড়লে দেখা যাবে চীন জাপান এবং চীন রাশিয়া, দুঃখিত, চীন জাপান এবং জাপান রাশিয়া, এই দুটি যুদ্ধেই কিন্তু চীনকে এবং রাশিয়াকে কিন্তু জাপান হারিয়ে দিয়ে পৃথিবীর অন্যতম মহাশক্তি হিসেবে এই দূর প্রাচ্যে কিন্তু দাঁড়িয়ে যায়। আর অন্যদিকে রাশিয়ার এই হেরে যাওয়ার ফলে রাশিয়ার জনগণের কিন্তু তাদের অহমিকাতে লাগে, যে রাশিয়ার জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়ে তারা মনে করে যে যার শাসনতন্ত্র আসলে তাদের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে না, যার আসলে অনেক দুর্বল। এবং একই সাথে তাদের কিন্তু যেটি হয়েছিল, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে বঞ্চনার শিকার এবং বহিঃশত্রুর সঙ্গেও যখন আক্রমণ ঠেকাতে এবং যুদ্ধ করে পরাজিত হয়, তখন জারের প্রতি কিন্তু আসলে সাধারণ জনগণের আস্থা হারিয়ে যায়। সেক্ষেত্রে তারা কিন্তু একটি পরিবর্তন কাম্য মানে তারা একটি পরিবর্তন আহ চাইতে থাকে। সেই পরিবর্তনই কিন্তু ফলস্বরূপ 1905 সালের বিপ্লব সংঘটিত হয়েছিল। তো এই ছিল 1905 সালের বিপ্লব রাশিয়াতে। আমরা এখন রাশিয়ার 1905 সালের বিপ্লবের দুইটি ছবি দেখব। সাধারণ জনগণ তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং আহ তারা কিন্তু আন্দোলন করছে এবং জারের প্রাসাদের সামনে, এটা হচ্ছে জারের শীতকালীন প্রাসাদ, তার গেটের সামনে কিন্তু তারা
আন্দোলন করতে থাকে এবং সেখানে রাজার যে রক্ষী বাহিনী আছে তারা এক পর্যায়ে তাদের বাধা দিতে থাকলেও পরবর্তীতে কিন্তু তারাও তাদের সাথে অংশ নিয়েছিল। এটি হচ্ছে 1905 সালের রাশিয়ার বিপ্লবের ছবি এবং এটিও 1905 সালের রাশিয়ার বিপ্লবের একটি ছবি যেখানে রাশিয়ার সাধারণ জনগণ আসলে পরিবর্তন চাইছিল জারতন্ত্রের এবং সেই সাথে তাদের নিজেদের। তো সবাই অনেক ভালো থাকবে করোনাকালীন এই সময়ে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিরাপদ দূরত্ব আহ, বজায় রাখবে এবং সেই সাথে আমি আজকে যে চ্যাপ্টারটি তোমাদেরকে পড়ালাম 1905 সালের বিপ্লব রাশিয়াতে, তোমরা তোমাদের মূল বইটি যদি একটু পড়ো তাহলে দেখবে এটি তোমাদের জন্য সহজ হয়ে গেছে। এছাড়াও তোমরা কিন্তু ইন্টারনেটে সার্চ দিয়ে তোমরা এটি পড়তে পারো, সেখানেও অনেক ছবি আছে এবং অনেক কিছু আছে, সেটি কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, ফেসবুকে বিএল কলেজ হিস্ট্রি যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটিতে, যেখানে এটি আমার এই ক্লাসটি পোস্ট করা হয়েছে তার নিচে ফেসবুকে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমি সেখানে কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, নিজেরা সাবধানে থাকবে এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাস লেকচারটি শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।